দক্ষিণ আফ্রিকার দোকানে ভয়াবহ আগুন, ঘুমের মধ্যে ৬ বাংলাদেশির মৃত্যু, দগ্ধ একজন হাসপাতালে। শাহাবুদ্দিনের বিরুদ্ধে আইনি পদক্ষেপে বাধা দেখছে না সরকার, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত কমিশন। গ্যাস সংকটে তীব্র ভোগান্তি, ফিলিং স্টেশনে দীর্ঘ সারি, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম, আপনাদের সাথে আছি আশিক তমাল। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ আগুনে প্রাণ গেল 6 বাংলাদেশির। আহত আরেকজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জে। স্থানীয় সময় ভোরে বাংলাদেশি মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে। এ সময় তারা দোকানের ভেতর ঘুমাচ্ছিলেন। এ বিষয়ে আরও খবর জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন পুড়ে যাওয়া দোকানটির সাবেক কর্মচারী মোহাম্মদ ফয়সাল। ফয়সাল, এটি কিসের দোকান ছিল জানাবেন, এবং আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা গেছে কি? আসসালামু আলাইকুম। জি, এটি গ্রোসারির দোকান ছিল, মুদি দোকান। তো আগুন লাগার মূল কারণটা কি এটা এখনো জানা যায় নাই। এটা ইনভেস্টিগেশন করতে লোক আসবে, ওরা আসলে পরে ব্যাপারটা পুরো জানা যাবে যে কি নিয়ে আগুনটা লাগছে। ফয়সাল, তারা অধিকাংশ জনই নারায়ণগঞ্জের নাগরিক ছিলেন, তাদের সবার পরিচয় কি জানা গেছে? জি, সবার 5 জনের নাম জানা গেছে। এর ভিতরে ছিল আপন নারায়ণগঞ্জ থেকে, ছিল জহুরুল ইসলাম নারায়ণগঞ্জ থেকে, আরো এরকম 5 জনের নাম জানা গেছে। তো 2 জনের নাম জানা যায় নাই। আশা করি বিকাল হওয়ার আগ পর্যন্ত জানা যায় ওদের নামও। এখানে যারা মারা গেছে তারা কি সবাই বাংলাদেশি, নাকি এখানে অন্যান্য দেশের কর্মচারীরা কাজ করে? অন্যান্য দেশের কর্মচারীরা আসলে দোকানে রাতে থাকে না। যারা বাংলাদেশি 7 জন এরাই দোকান করে রাত যাপন করছিল। এর ভিতরে 6 জনই মারা গেছে। তো একজন আশঙ্কাজনকভাবে উদ্ধার করা হয়েছে, উনি এখন হসপিটালে আছে। আগুন নেভাতে স্থানীয় প্রশাসন বা দমকল কর্মীদের অগ্রগতি কেমন দেখেছেন? না, তারা যে সময়ে আসার কথা ছিল ওই সময় আসতে পারে নাই। ওরা এখন আসছে। তো এখন স্থানীয় মরদেহগুলো মানুষ কোথায় আইসা, রাখা হয়েছে? মরদেহ এখন উদ্ধার করা হয়নি, এখনো ভিতরেই আছে। স্টিল পানি দেওয়া চালু আছে। আচ্ছা, তার মানে আগুন এখনো পুরোপুরি নেভেনি? না, এখনো নিভানো হয়নি, এখনো ভিতরে আগুন আছে। ফয়সাল, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আপনার সঙ্গে পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। দক্ষিণ আফ্রিকা থেকে মোহাম্মদ ফয়সাল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এবার দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক নোমান মাহমুদ। নোমান মাহমুদ, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যারা আগুনে পুড়ে মারা গেলেন তাদের দেশে ফিরিয়ে আনতে কি কি প্রক্রিয়া আছে, কতদিন নাগাদ তারা ফিরতে পারেন? সরাসরি সেখান থেকে আমরা সরাসরি আপনার প্রশ্নের উত্তর দিব। সেটি হচ্ছে যে ঘটনা শোনার পর থেকেই আমি বাংলাদেশ হাই কমিশনার জনাব শাহ আহমেদ শফিকে ফোন করেছিলাম এবং তিনি আমাকে জানিয়েছেন যে তিনি আজকে দুপুরে অলরেডি প্রিটোরিয়া থেকে তিনি কুইন্সটাউনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ফ্লাইটে, এবং সেখানে যাওয়ার পরে তিনি প্রশাসনিক কার্যক্রম সেগুলো দেখভাল করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরে হাই কমিশনের যে কাগজপত্র রয়েছে ডেড বডি পাঠানোর জন্য সেগুলো প্রসেস করে হয়তো বা তারা চাইলে, যারা পরিবার তারা যদি চায় হয়তো 3-4 দিনের মধ্যেও নিয়ে যাওয়া সম্ভব হবে, তবে ডিপেন্ডস করবে ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরে। নোমান, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে জানাতে
নারায়ণগঞ্জ থেকে এবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হাসান সাদিক। দক্ষিণ আফ্রিকায় নিহত অধিকাংশের বাড়ি নারায়ণগঞ্জে বলে আমরা জানতে পেরেছি। সাদিক, আপনি কার পরিবারে আছেন এবং কি বলছেন তারা? তমাল, নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলী, আলিরটেক এবং ক্রোকেরচর, এই তিনটি স্থান থেকে কিন্তু যতটুকু সর্বশেষ তথ্য আমরা জানতে পারলাম যে মোট 5 জন সাউথ আফ্রিকার এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছে। তো এই মুহূর্তে আমি আছি ক্রোকেরচর নিহত আপনের বাড়িতে। কিছুক্ষণ আগে তার স্বজনদের সাথে আমরা কথা বলেছি। তো যতটুকু তারা জানালেন যে 4 বছর ধরে আপন সাউথ আফ্রিকা থাকে এবং এর কয়েক গজ দূরে কিন্তু আরেকটি বাড়িতে রাশেদ নামে আরেকজন, ফাহিম নামে আরেকজন থাকে। সে সাউথ আফ্রিকায় প্রায় 10 বছর ধরে বসবাস করছে। তো স্বজনরা গতকাল বা আজকে সকালে কিন্তু জেনেছেন বিভিন্ন মাধ্যমে তাদের নিহত হওয়ার খবরটি। তো খবর পাওয়ার পরপরই কিন্তু নিহতদের পরিবারে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং শুধু বাড়িতেই না, বাড়ির আশেপাশে পুরো এলাকাতেই কিন্তু আসলে শোকের ছায়া এবং স্বজনদের ক্রন্দনে কিন্তু ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। এবং তারা যেই বিষয়টি আসলে দাবি করছেন যে আসলে অতি দ্রুত যেন যে আসলে তাদের মরদেহটি যেন বাংলাদেশে আনা হয়। একটু সংযুক্তি হতে চাই আপনের স্বজনের সাথে। কিভাবে জানতে পারলেন বা আপনের? আমরা সকালবেলা ঘুমে তুলছি 6টার দিকে, তখন আমার নাতি এসে বলতেছে, দাদা আফ্রিকা দোকানে আগুন লাগে অনেক লোক মারা গেছে। তো এটা শুনে মানে আমার শরীরে কাঁপ উঠে গেছে। তো দৌড় দিয়ে রাস্তায় এলাম, রাস্তায় শুনি আসলে ঠিক। এসে কয়েক বাড়িতে গেলাম, যাই এই ঘটনা সত্যি অগ্নিকাণ্ডে এই হত্যাগুলো হয়েছে। কত বছর ধরে আপন থাকে? আপন থাকে 4 বছর, আর একজন থাকে 10 বছর, 5 বছর, 6 বছর, এইভাবেই থাকতেছে ওরা। তোমার ঠিক এই গ্রামটিতে কিন্তু মোট 3 জন, যে দোকানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, 3 জনই কিন্তু পাশাপাশি বাড়িতে বসবাস করে থাকে। তো প্রশাসনিকভাবে কি পদক্ষেপ আছে পরবর্তীতে এটি এখনো জানানো হয়নি। পরবর্তী নতুন কোনো তথ্য থাকলে তখন হয়তো বা তোমার আপনাকে জানাতে পারবো। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। তোমার সাদিক, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হাসান সাদিক। দায়িত্ব নেয়ার পর প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। সকালে বঙ্গভবনে পৌঁছলে হাফিজ উদ্দিন আহমেদকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। মঙ্গলবার সকাল 11টার দিকে জাতীয় সংসদ ভবনের বাসভবন থেকে বঙ্গভবনে এসে পৌঁছান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। প্রধান ফটকে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানিয়ে মূল ভবন পর্যন্ত নিয়ে আসে। পরে সেনা, নৌ ও বিমান বাহিনী ও পিজিআরের সমন্বয়ে গঠিত চৌকস দল হাফিজ উদ্দিন আহমেদকে গার্ড অফ অনার প্রদান করেন। গার্ড অফ অনার শেষে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন বঙ্গভবনের কর্মকর্তারা। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত মতবিনিময় করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। দাপ্তরিক কার্যক্রমে অংশ নিয়ে স্বাক্ষর করেন গুরুত্বপূর্ণ নথিতে। দরবার হল সহ বঙ্গভবনের বিভিন্ন স্থাপনাও পরিদর্শন করেন তিনি। জোহরের নামাজ আদায়ের পর বেলা 1:45টার দিকে বঙ্গভবন ত্যাগ করেন হাফিজ উদ্দিন আহমেদ। তিনি নিয়মিত অফিস করবেন বঙ্গভবনে, তবে থাকবেন সংসদের স্পিকার ভবনেই। নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা। রাষ্ট্রপতি পদে না থাকলে কারো বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধা নেই, এই কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, পদে থাকাকালীন আইনি ব্যবস্থার মুখোমুখি হন না রাষ্ট্রপতি, তবে পদ পরবর্তী সময়ে বা পূর্ববর্তী অসদাচরণের জন্য আইনি ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে। সম্মেলনে তিনি যাবেন কিনা এই সিদ্ধান্ত এখনো হয়নি। এটা আমরা তো ব্রিক্সের সদস্য নই, আমাদেরকে ওটা এক ধরনের পর্যবেক্ষক হিসাবে ইনভাইট করা হচ্ছে। সুতরাং আমাদের সরকারের পর্যায়ে সিদ্ধান্ত আসবে যে এটা মাননীয় প্রধানমন্ত্রী যাবেন কিনা। বাংলাদেশের একজন মানুষ তার পদে থাকাকালীন সময়ে কোনো লিগ্যাল ইস্যু ফেস করবেন না রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন, তবে দিনক্ষণ এখনো ঠিক হয়নি। ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠক শেষে কথা জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এদিকে সাতক্ষীরা 4 আসনের এমপির বিরুদ্ধে সংসদ সচিবালয় থেকে জানানো হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সিইসি। পরামর্শক্রমে, আলোচনাক্রমে এই দিনক্ষণ ঠিক করা হবে। কোন দিন নির্বাচন হবে, নমিনেশন পেপার কোন দিন সাবমিট করতে হবে, তারপরে এটা ধরেন স্ক্রুটিনির কোন দিন হবে,
ইলেকশন হলে যদি প্রতিযোগিতামূলক হয় তাহলে এক ধরনের ব্যবস্থা, আর যদি প্রতিযোগিতা না থাকে, যদি সিঙ্গেল ক্যান্ডিডেট হয় তাহলে আরেক ধরনের ব্যবস্থা। সেশন থাকলে এক ধরনের ব্যবস্থা পার্লামেন্টের, আর সেশন যদি না থাকে তাহলে আরেক ধরনের ব্যবস্থা। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট আরও তীব্র হয়েছে। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা। এছাড়া ভোর থেকে মধ্যরাত পর্যন্ত অনেক এলাকায় গ্যাসের চাপ কম থাকায় স্বাভাবিকভাবে রান্না করা যাচ্ছে না। অনেক পরিবার বাধ্য হয়ে একটি চুলায় রান্না করছেন। দেশের চলমান সংকট থেকে উত্তরণ এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। অচিরেই এই সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস খাতে অতীতে ব্যাপক লুটপাট হয়েছে। যদি নিরাপত্তা না ঘটে তাহলে তো বিনিয়োগ হবে। গ্যাসের ক্ষেত্রে আপনারা দেখেছেন কোনো অনুসন্ধান করা হয়নি, কোনো উত্তোলনের ব্যবস্থা করা হয়নি, বিদেশ নির্ভর করা হয়েছে। রাজধানীর মিরপুর কলেজের দেয়াল ধসে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 8 জন। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কিভাবে এই দেয়াল ধস হলো এবং নিহত যারা হয়েছেন তাদের পরিচয় জানতে পেরেছেন কিনা, আহতদের কি অবস্থা জানাবেন? তমাল, বলা যায় যে আকস্মিকভাবে এখানে প্রায় আজকে 11টা-12টার দিকে মূলত এই ঘটনাটি ঘটে। অর্থাৎ যে মিরপুর লাভ রোডের ওখানে যে মিরপুর বিশ্ববিদ্যালয়টি আছে, সেই বিশ্ববিদ্যালয়ের পাশের যে দেয়ালটি, মূলত সেই দেয়ালটি ধসে পড়ে এবং এটি যখন ধসে পড়ে তখন বলা যায় যে টিসিবির যে পণ্য, সেই পণ্য দিচ্ছিল এবং এমত অবস্থায় এটি ধসে পড়ে, যার প্রেক্ষিতে একজন নারী এবং একজন পুরুষ পরবর্তীতে তাদেরকে হাসপাতালে নেওয়ার পরে সেখানে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে এবং এরপরই এখানে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। এবং দেখতে পাচ্ছেন আমরা এখানকার যে দৃশ্য, সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। যে দেয়ালটি ধসে পড়েছে, তার পাশের যে ভবনটি, সেই ভবনটিতে কিন্তু এখন চলমান পরীক্ষা কিন্তু চলছে এবং বলা যায় যে এটি এক ধরনের আতঙ্ক মাথায় রেখেই পরীক্ষা দিচ্ছে। এটি বলা যায় যে পরীক্ষা কিন্তু বন্ধ হয় নাই এবং এটি নিয়েও কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তাদের ভিতরে এক ধরনের আতঙ্ক আছে এবং পাশাপাশি এই সড়কটি দিয়ে যারা যাতায়াত করছেন এবং এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা তাদের যে নিরাপত্তার যে বিষয়টি, সেই বিষয়টি তারা জানান দিচ্ছেন এবং তারা তাদের ভয় ভীতির কথা ইতিমধ্যে জানিয়েছেন। এবং আপনি যেটি জানতে চেয়েছেন যে পরিচয় শনাক্ত করা গেছে কিনা, যেহেতু একজন পুরুষ এবং একজন নারী নিহত হয়েছেন এবং যে নারীটি নিহত হয়েছেন তার নাম হচ্ছে নাসিমা বেগম। আর যে পুরুষটি নিহত হয়েছে তার এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি এবং এর বাইরে 7 থেকে 8 জন গুরুতর আহত হয়েছেন, তারা হসপিটালে ভর্তি রয়েছেন। সব মিলিয়ে বলা যায় যে এই দেয়ালটি ধসে যাওয়ার পর থেকে এখানে যে ধরনের আতঙ্ক সেটি বিস্তার করছে। পাশাপাশি পুলিশ সদস্য অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন আসলে এটি কেন হলো সেটি তারা তদন্ত করে দেখছেন। তমাল। আরিফ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সুলতান মাহমুদ আরিফ।